কল্পনা করুন, প্রায় ৪০০ টন ওজনের একটা বিশাল লোহার দানব ১০০টা হাতির চেয়েও ভারী একটা জিনিস মাধ্যাকর্ষণকে বুড়ো আঙুল বেঁকিয়ে মাটি থেকে সোজা আকাশে উঠে যাচ্ছে আর ৩৫,০০০ ফুট উপরে পাখির মতো অনায়াসে ভেসে বেড়াচ্ছে। অবিশ্বাস্য, তাই না? একটা কাগজের টুকরো হাত থেকে ছাড়লে মাটিতে পড়ে যায়, অথচ এত ভারী একটা বিমান কিভাবে হাওয়ায় ভাসে? এর পেছনে কি শুধু শক্তিশালী ইঞ্জিন, নাকি কোনো অদৃশ্য জাদুকরী শক্তি কাজ করছে? নমস্কার বন্ধুরা, সায়েন্স টকে আপনাদের স্বাগত। আজ আমরা বিজ্ঞানের এমন এক জাদুকরী রহস্যের পর্দাফাশ করব যা আমরা সবাই দেখেছি, কিন্তু খুব কম মানুষই আসল কারণটা জানি। ঠিক তাই। আজ আমরা জানব ফিজিক্সের অন্যতম বিখ্যাত সূত্র বার্নলির নীতি সম্পর্কে। আমরা বুঝব কিভাবে একটা নির্দিষ্ট আকারের ডানা ওই ৪০০ টন ওজনকে হাওয়ায় ভাসিয়ে রাখে। যারা ফিজিক্সের ম্যাজিক আর আকাশ জয়ের রোমাঞ্চ ভালোবাসেন, আজকের পর্বটি তাদের জন্য। আচ্ছা, ছোটবেলা থেকে আমার একটা ধারণা ছিল যে বিমানের যে বড় বড় ইঞ্জিনগুলো থাকে ওগুলোই হয়তো বিমানটাকে ওপরের দিকে ঠেলে তোলে, যেমন রকেটের ক্ষেত্রে হয়। আমার ধারণাটা কি ঠিক? এটা খুব সাধারণ একটা ভুল ধারণা। আসলে বিমানের ইঞ্জিনগুলো বিমানকে ওপরের দিকে তোলে না, বরং বিমানটাকে সামনের দিকে প্রচণ্ড বেগে ঢেলে দেয়। বিজ্ঞানের ভাষায় একে বলে থ্রাস্ট। আর বিমান কি মাধ্যাকর্ষণ বা গ্র্যাভিটির বিপরীতে উপরের দিকে ভাসিয়ে তোলার দায়িত্বটা হলো বিমানের বিশাল ডানা বা উইংসের। একে বলে লিফট। তার মানে ইঞ্জিন শুধু সামনে ঠেলছে আর ডানা উপরের দিকে তুলছে, কিন্তু ওই ফ্ল্যাট ডানাগুলো এত ভারী একটা লোহাকে তোলে কিভাবে? এখানেই আসে ফিজিক্সের সবচেয়ে বড় ম্যাজিক, অ্যারোফয়েল শেপ। আপনি যদি একটা বিমানের ডানাকে পাশ থেকে কাটেন, দেখবেন ওপরের দিকটা একটু বাঁকানো বা কার্ভড, আর নিচের দিকটা প্রায় সমান বা ফ্ল্যাট। ডানার এই অদ্ভুত আকারটাই সব জাদুর আসল কারণ। ওপরটা বাঁকানো আর নিচটা সমান, এতে কি এমন ম্যাজিক হয়? যখন ইঞ্জিন বিমানকে প্রচণ্ড বেগে সামনের দিকে ঠেলে দেয়, তখন বাতাস এসে ডানার সামনের অংশে ধাক্কা খায় এবং দুই ভাগে ভাগ হয়ে যায়। এক ভাগ ডানার ওপর দিয়ে যায়, আর এক ভাগ ডানার নিচ দিয়ে। যেহেতু ডানার ওপরের অংশটা বাঁকানো, তাই ওপরের বাতাসকে একই সময় অনেক বেশি পথ অতিক্রম করতে হয়। ফলে ওপরের বাতাসের স্পিড বা গতিবেগ অনেক বেড়ে যায়। আচ্ছা, স্পিড বেড়ে গেল, কিন্তু তাতে বিমানটা ওপরে উঠছে কিভাবে? ঠিক এই জায়গাতেই এন্ট্রি নেন সুইস গণিতবিদ ড্যানিয়েল বার্নলি। ১৭৩৮ সালে তিনি তার বিখ্যাত বার্নলিস প্রিন্সিপাল বা বার্নলির নীতি আবিষ্কার করেন। এই নীতি অনুযায়ী কোনো প্রবাহী বা বাতাসের গতিবেগ যখন বেড়ে যায়, তখন তার চাপ বা প্রেশার কমে যায়। একটু দাঁড়ান, মানে বাতাস যত জোরে বইবে তার চাপ তত কমবে? একদম। একটা খুব সহজ পরীক্ষা দিয়ে বোঝাই। আপনি একটা কাগজের টুকরো মুখের সামনে ধরে তার ওপর দিয়ে জোরে ফুঁক দিন। দেখবেন কাগজটা নিচে না গিয়ে ওপরের দিকে উঠে যাচ্ছে, কারণ আপনার ফুয়ের কারণে ওপরের বাতাসের স্পিড বেড়ে গেছে এবং প্রেশার কমে গেছে। ও, তার মানে বিমানের ডানার উপরের বাতাস যেহেতু খুব দ্রুত ছুটছে, তাই সেখানে একটা লো প্রেশার বা নিম্নচাপ তৈরি হচ্ছে। পারফেক্ট। ডানার ওপরে তৈরি হলো লো প্রেশার, আর ডানার নিচের বাতাস যেহেতু ধীরে চলছে, তাই সেখানে তৈরি হলো হাই প্রেশার বা উচ্চচাপ। ফিজিক্সের নিয়ম অনুযায়ী যে কোনো জিনিস হাই প্রেশার থেকে লো প্রেশারের দিকে যেতে চায়, তাই ডানার নিচের ওই শক্তিশালী উচ্চচাপ পুরো বিমানটাকে ঠেলে ওপরের দিকে তুলে দেয়। অবিশ্বাস্য! মানে নিচে থাকা বাতাস আক্ষরিক অর্থেই ৪০০ টন ওজনের বিমানটাকে নিজের কাঁধে তুলে নিচ্ছে। ঠিক তাই। কিন্তু শুধু লিফট আর থ্রাস্ট থাকলেই তো হবে না, আরও দুটো ফোর্স বা বল এখানে কাজ করে। একটা হলো গ্র্যাভিটি বা মাধ্যাকর্ষণ, যা বিমানকে নিচে টানে, আর অন্যটা হলো ড্র্যাগ বা বাতাসের বাধা, যা বিমানকে পেছনের দিকে টানে। যখন থ্রাস্ট ড্র্যাগের চেয়ে বেশি হয় আর লিফট গ্র্যাভিটির চেয়ে বেশি হয়, ঠিক তখনই বিমান মাটি ছেড়ে আকাশে উড়ে যায়। কিন্তু এখানেই শেষ নয়, আসল ব্যাপারটা আরও অবাক করার মতো। অবাক করার মতো? বার্নলির নীতির পর আবার কি চমক বাকি আছে? চমকটা হলো, গত ১ শতাব্দী ধরে বিজ্ঞানীরা এই একটা বিষয় নিয়েই তর্ক করে আসছেন। আপনি যদি কোনো পাইলট বা ইঞ্জিনিয়ারকে জিজ্ঞেস করেন বিমান কিভাবে ওড়ে, তারা অনেকেই বলবেন শুধুমাত্র বর্নলির নীতির কারণে। কিন্তু আধুনিক বিজ্ঞানীরা বলছেন এই ব্যাখ্যাটা আসলে পুরোপুরি সম্পূর্ণ নয়। মানে আমরা এতক্ষণ যা জানলাম সেটা ভুল? ভুল নয়, অসম্পূর্ণ। ৪০০ টন ওজনকে তোলার জন্য শুধু বার্নলির ওই প্রেশারের পার্থক্যটাই যথেষ্ট নয়। এখানে স্যার আইজ্যাক নিউটনের তৃতীয় সূত্র সমানভাবে কাজ করে। নিউটনের তৃতীয় সূত্র?
প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। এটা এখানে কিভাবে কাজ করছে? বিমানের দানা শুধু বাতাসকে কাটেই না, এটি তার বাঁকানো শেপের কারণে বাতাসকে প্রচণ্ড বেগে নিচের দিকে ধাক্কা মারে। একে বলা হয় ডাউনওয়াশ। ডানা যত জোরে বাতাসকে নিচে ধাক্কা মারে, বাতাসও ঠিক তত জোরে ডানাকে উপরের দিকে ধাক্কা মারে। মাই গড! তার মানে বার্নৌলির লো প্রেশার বিমানকে উপরে টানছে, আর নিউটনের তৃতীয় সূত্র বিমানকে নিচে থেকে উপরে ধাক্কা মারছে। দুটো মিলে এই অসাধ্য সাধন করছে। একদম সঠিক। ফিজিক্সের এই দুই মহারথী, নিউটন এবং বার্নৌলি, এই দুজনের যুগলবন্দি ছাড়া কোনো বিমান 1 ইঞ্চিও উড়তে পারত না। সবচেয়ে মজার ব্যাপার হল, বাতাসের প্রবাহ বা ফ্লুইড ডাইনামিক্স এতই জটিল একটা জিনিস যে আজও বিজ্ঞানীরা সুপারকম্পিউটারের সাহায্যে এই বায়ু প্রবাহ নিখুঁতভাবে মাপার চেষ্টা করেন। ভাবলেই গায়ে কাঁটা দেয়। আমরা যখন বিমানে বসে কফি খাই আর জানলা দিয়ে মেঘ দেখি, তখন আমাদের বিন্দুমাত্র ধারণা থাকে না যে ডানার বাইরে নিউটন আর বার্নৌলির মধ্যে কি ভয়ঙ্কর একটা যুদ্ধ আর ব্যালেন্স চলছে। ঠিক তাই। একটা বিশাল লোহার স্ট্রাকচারকে হাওয়ায় ভাসিয়ে রাখা মানুষের মেধা আর বিজ্ঞানের এক চরম বিজয়। প্রকৃতির নিয়মগুলোকে বুঝে তাকে নিজেদের কাজে লাগানোর এর চেয়ে চমৎকার উদাহরণ আর কিছুই হতে পারে না। আপনাদের কি মনে হয়, যখন প্রথম রাইট ব্রাদার্স বিমান আবিষ্কার করেছিলেন, তারা কি নিউটন আর বার্নৌলির এই জটিল অঙ্কগুলো বুঝেই করেছিলেন, নাকি শুধুই পাখির ডানা দেখে অনুপ্রাণিত হয়েছিলেন? আপনাদের ভাবনা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন। বিজ্ঞানের এমন অদ্ভুত সুন্দর রহস্যগুলো এবং প্রতিদিনের চেনা জিনিসের পেছনের অজানা বিজ্ঞান খুব সহজভাবে বুঝতে আমাদের সাথেই থাকুন। এমন আরও বিজ্ঞানভিত্তিক ভিডিওর জন্য সায়েন্স টক চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।